তো এই পর্বের শুরুতে আমরা দেখতে পাই ওইদিকে মহারাজ অনেক রেগেছিল, কারণ হেসু বিয়ে করতে চায় না। তাই সে শাস্তি হিসেবে হেসুকে সীমাতে দাসী হিসেবে পাঠানোর কথা ভাবে। তখনই চোয়ং-চুং আঙ্কেল মাঝখানে বলে যে হেসুকে মহলের প্রধান বিভাগের বিউটি পার্লারের কাজে দিতে। এতে মহারাজ রাজি হয়ে যায়। যখন হেসু অষ্টম রাজকুমারের সাথে বাগানে ছিল, তখন চোয়ং-চুং আঙ্কেল এসে এই খবর তাদেরকে শোনায়। হেসু জানতো না যে মহলের ভেতরে তার জন্য নতুন বিপদ শুরু হতে চলেছে। যখন প্রধান বিভাগে পৌঁছায়, তখন দেখে তার বস ওই পুরনো দাসী থ্যাংকন। সে হেসুর টেস্ট নেয়। হেসুর তো মেকআপ আর ওষুধের বিষয় সব জানা ছিল, কারণ তার কাছে ডিগ্রি ছিল, কিন্তু সে পড়ালেখা জানতো না। বস মূর্খ বলে তাকে নিয়ে মজা করে। তখন চতুর্থ রাজকুমার সেখানে আসে আর হেসুর হাত ধরে তাকে কাছে নিয়ে এসে কথা শোনায় যে দ্বিতীয়বার জীবন নিয়ে এরকম বোকামি করবে না। হেসু বুঝতে পারে না যে চতুর্থ রাজকুমার সত্যিই তার জন্য চিন্তা করছে নাকি তাকে রাগ দেখাচ্ছে। কাজের প্রথম দিনই হেসুকে অষ্টম রাজকুমারের মায়ের জন্য হলুদ নিয়ে যেতে হয়। হেসু মহারানীর নষ্ট হয়ে যাওয়া মেকআপ ঠিক করতে চায়, কিন্তু তার বস তাকে বকা দিয়ে বাইরে বের করে দেয়। বাইরে বের হয়ে হেসুর পাশের রুম থেকে কারোর চিৎকারের আওয়াজ শুনতে পায়। সে ভেতরে গিয়ে দেখে যুবরাজের অ্যালার্জি হয়েছে আর সে বরফের পানিতে গোসল করছে। হেসু যখন তাকে থামায়, তখন তার অনেক রাগ হয়, কিন্তু যখন হেসু তার রোগের সঠিক নিয়ম বলে, তখন সে রাজি হয়ে যায়। হেসু গরম পানি আর পুদিনার পাতা দিয়ে তার চিকিৎসা করে। এতে সে একটু শান্তি পায়। তখন তার বস এসে তাকে থাপ্পড় মারে আর 4 ঘন্টা হাঁটুতে ভর করে বসে থাকার শাস্তি দেয়, আর তাকে বলে যায় যে সে যেন যুবরাজের কাছে না যায়। এরপর হেসু বাগানের কাছে পানি দিচ্ছিল, কিন্তু হঠাৎ করে তাড়াহুড়োয় সে সব পানি চতুর্থ রাজকুমারের ওপরেই ফেলে দেয়। রাজকুমার পুরো ভিজে যায়। হেসু পালাতে যাচ্ছিল, কিন্তু সে হেসুকে ধরে ফেলে। হেসু তাকে তার কষ্টের কথা বলে যে সে কাজ করে শান্তি পাচ্ছে না, কারণ তার বস তাকে যুবরাজদের সাহায্য করতে নিষেধ করেছে। তখন চতুর্থ রাজকুমার তাকে বোঝায় যে নিজেকে বেশি চালাক মনে করো না, বস তোমাকে যুবরাজের থেকে দূরে রেখে তোমার জীবন বাঁচাচ্ছে। রাজকুমার হেসুকে বলে যে যদি তুমি যুবরাজের অ্যালার্জি বেশি করিয়ে দাও, তাহলে তোমার মৃত্যু নিশ্চিত। রাজকুমার বলে তুমি তোমার কাজ ইমানদারির সহিত করো আর পালানোর স্বপ্ন দেখা ছেড়ে দাও। হেসুর কাজ দিনে 18 ঘন্টা শুধু মেকআপের জিনিসই তৈরি করা। কাজ করে সে এতটাই ক্লান্ত হয়ে যেত যে বাথরুমে গিয়ে সে কাপড় চেঞ্জ না করেই ঘুমিয়ে যেত। একদিন বস যখন হেসুকে বাকি দাসীদের সাথে রাজকুমারদের চা দিতে নিয়ে যায়, তখন অষ্টম রাজকুমার হেসুকে লুকিয়ে এক কোণায় টেনে নিয়ে যায়। হেসু একটুর জন্য বেঁচে যায়, না হলে বস তাকে ধরেই ফেলতো। হেসুকে শাস্তি হিসেবে 100টা শব্দ লিখতে দেওয়া হয়। তখন অষ্টম রাজকুমার তাকে সাহায্য করতে আসে। তাকে লিখতে দেখে হেসু আবারও তার দেওয়ানা হয়ে যায় আর ভাবে যে রাজকুমার তো এখানকার সুপারস্টার থেকেও বেশি হ্যান্ডসাম। রাজকুমার হেসুকে তার নাম লিখতে শেখায়। তার নামের মানে হচ্ছে উক্ত সূর্য। এরপর সে হেসুর আঘাতের উপরে লাল দাগাওয়ালা চুড়ি পরায় আর বলে এটা তোমাকে খারাপ শক্তি থেকে বাঁচাবে আর তাদের ভালোবাসা অটুট রাখবে। রাজকুমার হেসুকে প্রমিস করে যে আমি তোমাকে এখান থেকে মুক্ত করব, আর এরপর সে হেসুকে ভালোবেসে একটা কিস করে। হেসু এখন এই জায়গা পছন্দ করতে শুরু করেছে আর তার মন তার জামানায় ফিরে যেতে চায় না। পরের দিন 10ম রাজকুমারের জন্মদিন, তাই হেসু ছুটি নেয় আর খুব সুন্দর করে রেডি হয়ে পার্টিতে যায়। হেসু রাজকুমারের জন্য একটা গোলাপের ফুল আর কেক বানিয়েছিল। হেসু তাকে জন্মদিনের টুপি পরায় আর অনেক সুন্দর করে গান গায়। হেসুর মনে হয় যে এখানে তারা দুজন একাই, কিন্তু তখনই বাকি রাজকুমাররা সেখানে আসে। তাদের দেখে হেসু লজ্জায় পানি পানি হয়ে যায়। তখন রাজকুমারেরা জেদ করে যে হেসু যেন আর একটা গান শোনায়। তখনই হেসু সেই সময়ের একটা ফেমাস গান শোনায়। হেসুর কণ্ঠ শুনে সবাই মুগ্ধ হয়ে যায়। দূর থেকে রাজকুমারী এসব দেখে অনেক জেলাস ফিল করছিল, কারণ সব অ্যাটেনশন হেসুই নিচ্ছিল। সে হেসুকে পার্টি থেকে বের করার চেষ্টা করে, কিন্তু যুবরাজ তাকে থামায় আর বলে সে মেহমান। পার্টিতে সবাই একের পর এক দামি গিফট দিচ্ছিল। কেউ পাথরের তীর দেয় তো কেউ আবার গলিল। কিন্তু যখন বড় ভাই পড়ার জন্য কিতাব দেয়, তখন রাজকুমারের মুখ দেখার মতো ছিল। হেসু জানতে পারে যে চতুর্থ রাজকুমার কাউকে কখনো গিফট দেয়নি। হেসুর বলার জন্য চতুর্থ রাজকুমার 10ম রাজকুমারকে বলে তুমি কি চাও বলো। 10ম রাজকুমার সবাইকে হতবাক করে বলে যে সে চতুর্থ রাজকুমারের চেহারা দেখতে চায়, আর এই জন্য যেই চতুর্থ রাজকুমার তার নিকাব খুলে ফেলে, সবাই চমকে যায়। কারোর চেহারায় ভয়, আবার কারোর চেহারায় ঘৃণা পরিষ্কার বোঝা যাচ্ছিল। রাজকুমারের মনে হয় তাকে নিয়ে মজা করা হচ্ছে, তাই সে রাগে সেখান থেকে চলে যায়। হেসু তার পেছনে পেছনে যায় আর তার কাছে ক্ষমা চায় আর বলে আমি জানতাম না যে গিফটের জায়গায় সে আপনার চেহারা দেখতে চাইবে।
রাজকুমার রেগে যায় আর হেসুর হাত ধরে দেয়ালের সাথে নিয়ে চেপে ধরে বলে, আমাকে নিয়ে মজা করা এতটুকুই কি যথেষ্ট ছিল না? আমি তোমাকে ঘৃণা করি। এখন থেকে আমার সামনে কখনোই আসবে না, না হলে আমি জানি না আমি কি করব। রাজকুমারের এসব কথা শুনে হেসুর অনেক খারাপ লাগে। হেসু রাজকুমারের রাগ ভাঙানোর জন্য সেই রাজকুমারের জন্য তার পছন্দের লং লাউ চা বানায়, কিন্তু রাজকুমার সেই চা খায় না। সপ্তম রাজকুমার হেসুকে বলে, ভাইয়ের এই চা পছন্দ, কিন্তু সে অন্য কাউকে ক্ষমা করেছে আর তোমাকে ক্ষমা করেনি, এর মানে সে তোমাকে পছন্দ করে। হেসু এই কথা শুনে লজ্জা পায় আর পালাতে থাকে, কিন্তু রাজকুমার তাকে ধরে ফেলে। এসব কিছু বস আর জেলাসি ফিল করা কয়েকজন দাসী দেখে। যখন হেসু সেখান দিয়ে যাচ্ছিল তখন ওই মেয়েগুলো পা দিয়ে হেসুকে ফেলে দেয়। তখনই সেখানে বস চলে আসে। হেসু বুঝতে পারে না যে ভুল না করেও সে শাস্তি কেন পাচ্ছে। বস থ্যাঙ্কন পরিষ্কারভাবে বলে দেয় যে রাজকুমারদের বেশি কাছে ঘোরাফেরা করা দাসীদের এই শাস্তি দেওয়া হয়। সে হেসুকে তার সীমার মধ্যে থাকার আর রাজকুমারদের থেকে দূরে থাকার কথা বলে। হেসু সারাদিন হাঁটুর উপরে বসে থেকে ক্লান্ত হয়ে যায়। যখন সে তার রুমে যায় তখন সে একটা চিঠি পায়। সে নিজেই অবাক হয়ে যায় যে এত তাড়াতাড়ি আমি কিভাবে শব্দ পড়তে শিখে গেলাম। আসলে চিঠিটা অষ্টম রাজকুমারের ছিল। অষ্টম রাজকুমার হেসুকে শাহী গোসল করার জায়গায় দেখা করতে বলেছে। অষ্টম রাজকুমার হেসুকে বলে, এই বছর অনেক গরম পড়েছে, এই কারণে বৃষ্টির জন্য অনেক বড় প্রার্থনা করার অনুষ্ঠান হবে। যদি বৃষ্টি হয় তাহলে মহারাজ সবাইকে ক্ষমা করে দেবে, তোমাকে মহলের বন্দিখানা থেকে মুক্তি দেওয়া হবে। এই কথা শুনে হেসু অনেক খুশি হয়ে যায়। পরের দিন হেসু যুবরাজের অ্যালার্জির চিকিৎসা করতে যায়। তখন যুবরাজ খুশি হয়ে হেসুকে একটা চেইন গিফট করে। তখন সেখানে চতুর্থ রাজকুমার আসে, কিন্তু সে হেসুকে পুরো ইগনোর করে। ফিরে যাওয়ার সময় কয়েকজন মহিলা হেসুকে ধরে নিয়ে তাকে তৃতীয় রাজকুমার আর তার মা মহারানীর কাছে নিয়ে যায়। মহারানী হেসুর চুল ধরে টানে আর বলে, তুমি কি যুবরাজের চিকিৎসা করছো? ভাগ্য ভালো যে সেই সময় বস সেখানে আসে আর সে হেসুকে বাঁচিয়ে নেয়। মহারানী বসকে কিছু বলতে পারে না, কারণ সে সোজা মহারাজের জন্য কাজ করত। হেসু যখন বসকে শুকরিয়া জানায়, বস তখন তাকে জোরে একটা থাপ্পড় মারে আর চিৎকার করে বলে, আমি নিষেধ করেছিলাম তো যে যুবরাজের কাছে যাবে না। আমি এখন বুঝতে পারছি যে আমার ভুল হয়েছে তোমাকে কাজে রেখে। এসব কথা শুনে হেসু কান্না করে আর বলে, আমি কি ভুল করেছি? আমি তো শুধু তার কষ্ট দূর করতে চেয়েছিলাম, আপনি সবসময় আমাকেই কেন শাস্তি দেন? তখন বস কান্না করে আর বলে, তুমি একদম আমার মতো বোকা আর সবাইকে সাহায্য করো, কিন্তু রাজমহলে এত ভালো হয়ে থাকা মৃত্যু সমান। এসব কথা বলেই বস বেহুশ হয়ে যায়। হেসু তার জন্য খাবার বানিয়ে তার খেয়াল রাখে। হেসু বুঝতে পেরেছিল যে বস তাকে যত কথাই বলুক না কেন সে সব কিছুর তার ভালোর জন্যই বলে। এখান থেকে সিন কাট হয়ে বৃষ্টির প্রার্থনার দিন চলে আসে। মহারাজ চিরকুট তোলে আর চতুর্থ রাজকুমারের নাম আসে, কিন্তু চতুর্থ রাজকুমার নেকাব পরে সবার মধ্যে যায়। তখন লোকেরা তাকে নিয়ে মজা করে, লোকেরা তাকে অসুন্দর বলে আর তাকে পাথর আর কাদা ছুঁড়ে মারে। এসব কিছুতে রাজকুমার একদম ভেঙে পড়ে। এদিকে হেসু ঝিলের কিনারায় একটা নৌকায় তাকে খুঁজে পায়। হেসুর মনে হয় যে রাজকুমার হয়তো আত্মহত্যা করবে, কিন্তু যেই সে নৌকায় চড়ে তখন তার পা পিছলে যায় আর সে পড়ে যেতে লাগে। তখন রাজকুমার তাকে ধরে ফেলে। হেসুর মাথায় একটা প্ল্যান আসে। সে মডার্ন টেকনিক ব্যবহার করে আর চতুর্থ রাজকুমারের চেহারায় মেকআপ করে আর তার চিহ্ন একদম লুকিয়ে ফেলে। রাজকুমারের প্রথমে বিশ্বাস হয় না, কিন্তু হেসু 1 ঘন্টা পর তাকে নতুন চেহারা দেয়। এদিকে জনতা আর বাকি রাজকুমাররা অপেক্ষা করছিল। তৃতীয় রাজকুমার মনে হয় যে এখন তার পালা আসবে আর সে রাজা হওয়ার জন্য আরও এক পা এগিয়ে যাবে। যে সে পালকিতে বসতে চায় তখনই চতুর্থ রাজকুমার এসে থামায়। তখন তৃতীয় রাজকুমার রেগে গিয়ে তাকে একটা থাপ্পড় মারে। এতে চতুর্থ রাজকুমারের নেকাব পুড়ে যায় আর দেখা যায় তার চেহারায় কোনো চিহ্ন নেই। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। চতুর্থ রাজকুমার নেকাব ছাড়া সবার সামনে আসে আর তখন লোক তাকে ঈশ্বরের বান্দা মনে করে আর তার পায়ের সামনে পড়ে যায়। মহারানীও অবাক হয়। রাজকুমার যখন প্রার্থনার জন্য মঞ্চে উঠে বসে তখন সে পেছনে ঘুরে হেসুকে দেখে। হেসু হাসছিল, কিন্তু হঠাৎ করে হেসু রাজকুমারের চোখের মধ্যে সেই ভয়ঙ্কর ওয়াংজুং দেখতে পায়। সেই সময় আসমান থেকে বৃষ্টি হতে থাকে, সবাই খুশিতে নাচতে শুরু করে, কিন্তু হেসু ভয়ে কাঁপছিল। হেসু ভাবে যে সে কি তাহলে একজন হত্যাকারী রাজাকে জন্ম দিল? এ কি সেই লোক যে তার ভাইদেরকে মেরে ফেলবে? তখন হেসু অষ্টম রাজকুমারকে দেখে আর ভাবে সেও কি মারা যাবে। ফিরে যাওয়ার সময় অষ্টম রাজকুমার হেসুকে বৃষ্টি থেকে বাঁচানোর জন্য তাকে চাদর পরিয়ে দেয় আর বলে, তুমি ভাইয়ের আঘাতের চিহ্ন লুকিয়ে অনেক ভালো কাজ করেছো, তুমি ভয় পেও না। কিন্তু হেসুর মনে এই প্রশ্নে ঘুরপাক খাচ্ছিল যে সবাই কি মারা যাবে। হেসুর মন এখনও ভয় পাচ্ছিল, তাই হেসু দৌড়ে ওই আঙ্কেলের কাছে যায় আর তাকে জিজ্ঞাসা করে ইতিহাসের হিসাব মতো পরের রাজা কে হবে। আঙ্কেল বলে, এখন তো যুবরাজই হবে, তারপর ওয়ানজুনের নাম্বার আসবে। এই কথা শুনে হেসু চমকে যায়, কারণ সে জানতো যে ওয়ানজুন তার সব ভাইকে মেরে ফেলবে।
তাই হেসু আঙ্কেলকে জিজ্ঞাসা করে এটা কি থামানো যাবে। আঙ্কেল পরিষ্কারভাবে নিষেধ করে দেয় আর বলে তুমি চাইলেও ইতিহাস বদলাতে পারবে না। তুমি আগেই চতুর্থ রাজকুমারকে মেকআপ করিয়ে ইতিহাসের সব নষ্ট করে দিয়েছ, তাই এখন এর মধ্যে আর যুক্ত হও না, না হলে তোমার জীবনটাও বিপদে পড়তে পারে। হেসু যখন চলে যাচ্ছিল তখন হঠাৎ করে চতুর্থ রাজকুমার হেসুকে টেনে জড়িয়ে ধরে। হঠাৎ এমন হওয়ায় হেসু এতটাই ভয় পেয়ে যায় যে এক ঝটকায় দূরে সরে যায়। হেসুর চোখে এখন চতুর্থ রাজকুমার একজন রাক্ষস ছিল। হেসু তার ভুল বুঝতে পারে আর তার কাছে ক্ষমা চায় আর বলে হঠাৎ করে জড়িয়ে ধরেছেন তাই বুঝতে পারেনি। তখন চতুর্থ রাজকুমার হেসুকে শুকরিয়া জানায় আর বলে এখন থেকে মহারাজ আর জনতা আমাকে আর রাক্ষস মনে করবে না, বরং সবাই আমাকে সম্মান করছে। হেসু তার নিষ্পাপ চেহারা দেখে বলে কখনো কারোর খারাপ করবেন না। সে মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল যে সে ইতিহাস বদলে দেবে যাতে কোনো রাজকুমারের জীবন চলে না যায়। পরের দিন মহারাজ চতুর্থ রাজকুমারকে গিফট চাইতে বলে। রাজকুমার ধন সম্পদ রেখে হেসুকে চায়। মহারাজ রাজি হয়ে যায় আর হেসুকে চতুর্থ রাজকুমারের সেবা করার জন্য পাঠিয়ে দেয়। অষ্টম রাজকুমার অসহায় হয়ে এসব কিছু দাঁড়িয়ে দেখছিল। তখন মহারাজ আরও একটা চমকে যাওয়ার মতো কথা বলে। সে ঘোষণা করে যে কালকে দশম রাজকুমারের বিয়ে সেনাপতির মেয়ের সাথে হবে। এই কথা শুনে দশম রাজকুমার অবাক হয়ে যায়। সে তো হেসুকে পছন্দ করত, এই কারণে সে বিয়ের জন্য পরিষ্কারভাবে নিষেধ করে দেয় আর বলে আমি জীবন দিয়ে দেব কিন্তু এই বিয়েটা করব না। এই কথা শুনে মহারাজ অনেক রেগে যায়, কিন্তু যুবরাজের বকাবকির জন্য দশম রাজকুমার হার মেনে নেয় আর বিয়ের জন্য রাজি হয়ে যায়। অষ্টম রাজকুমার হেসুকে বলে এই বিয়ের জন্য মহারাজ সবাইকে ক্ষমা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এই জন্য সে এখন মহল থেকে বাইরে যেতে পারবে না। হেসু কষ্ট পাচ্ছিল কিন্তু সে রাজকুমারকে সান্ত্বনা দেয়। রাতে ওষুধ বানানোর সময় বস থ্যাঙ্কন হেসুকে পরামর্শ দেয় যে চতুর্থ রাজকুমার ভালোবাসার তৃষ্ণার্ত, আর যদি তুমি তাকে তোমার সব কিছু দিতে না পারো তাহলে তাকে মিথ্যা আশ্বাস দেবে না, তুমি সব কিছু বদলাতে পারবে না। পরের দিন সব রাজকুমার দশম রাজকুমারকে বিয়ের জন্য গিফট দিচ্ছিল। হেসু দূরে দাঁড়িয়ে থেকে তাদেরকেই দেখছিল। তখন সে আবার ভবিষ্যতে সেই ভয়ানক দৃশ্য দেখতে পায় যে চতুর্থ রাজকুমার দশম রাজকুমার আর তার স্ত্রীকে খুব খারাপভাবে মারছে। হেসু ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। অষ্টম রাজকুমার তার পেছনে পেছনে আসে। তখন হেসু চিৎকার করে বলে চতুর্থ রাজকুমারের থেকে দূরে থাকো, সে যা করতে চায় তাকে করতে দাও, তার রাস্তায় আসবে না, না হলে সবাই মারা যাবে। অষ্টম রাজকুমার কিছুই বুঝতে পারে না, সে শুধু ভয়ে কাঁপতে থাকা হেসুকে জড়িয়ে ধরে। রাতে হেসু ঝিলের কিনারায় গিয়ে ফিরে যাওয়ার রাস্তা খুঁজছিল, তখন এই চতুর্থ রাজকুমার তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। তখন হেসু পাগলের মতো চিৎকার করতে থাকে আর বলে তুমি সবাইকেই মেরে ফেলবে, আমি তোমাকে ভয় পাই। এসব শুনে রাজকুমারের অনেক রাগ হয় আর সে হেসুকে বলে আমি কোনো রাক্ষস না, মহারাজ তোমাকে গিফট হিসেবে আমাকে দিয়েছে, তুমি শুধুই এখন আমার। এতটুকু বলে সে জোর করে হেসুকে কিস করে। হেসু প্রথমে অনুরোধ করে কিন্তু তারপরে হার মেনে নেয়। এরপর রাজকুমার তাকে টেনে বাইরে নিয়ে যেতে থাকে। তখন পালানোর সময় সপ্তম রাজকুমার তাদেরকে দেখে ফেলে। সপ্তম রাজকুমার বুঝতে পারে না যে মাঝরাতে এইসব কি চক্কর চলছে। সে জানতো যে যদি কোনো দাসী অনুমতি ছাড়া মহলের বাইরে যায় তাহলে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে, তাই সে সাহায্যের জন্য তাড়াতাড়ি অষ্টম রাজকুমারের কাছে যায়। সে অষ্টম রাজকুমারকে বলে হেসু এই রাতের অন্ধকারে চতুর্থ রাজকুমারের সাথে কোথায় যেন যাচ্ছে। তখন অষ্টম রাজকুমার তাকে নিয়ে তাদেরকে খুঁজতে যায়। এদিকে রাজকুমার হেসুকে নিয়ে সমুদ্রের কিনারায় পৌঁছে যায়। সকালে সূর্য ওঠার সাথে সে হেসুকে তার মনের কথা বলে দেয়। হেসু পরিষ্কারভাবে নিষেধ করে দেয় আর বলে আমার মনে অন্য কেউ আছে। এই কথা শুনে চতুর্থ রাজকুমার রেগে গিয়ে বলে সে কি ৮ নম্বর ভাই, আর যদি তাই হয় তাহলে আমি তাকে মেরে ফেলবো। তো অষ্টম রাজকুমারকে মেরে ফেলার কথা শুনে হেসু একদম ভয়ে চুপ হয়ে যায়। রাজকুমার আরো বলে যেদিন আমি তোমাকে রাজকুমারী থেকে বাঁচিয়েছিলাম সেদিনই আমি বলেছিলাম যে তুমি আমার। এই কথা বলে চতুর্থ রাজকুমার হেসুকে একটা মাথার পিন গিফট করে, কিন্তু হেসু সেটা নিতে ভয় পাচ্ছিল। ফেরার সময় রাস্তায় তাদের অষ্টম রাজকুমার আর সপ্তম রাজকুমারের সাথে দেখা হয়ে যায়। অষ্টম রাজকুমার হেসুকে সাথে করে নিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু রাজকুমার তাদের থামায় আর বলে মহারাজ তাকে গিফট হিসেবে আমাকে দিয়েছে, সে আমার। হেসু বুঝতে পারে কথা বাড়ছে, তাই সে নিজেই বলে দেয় যে আমি চতুর্থ রাজকুমারের সাথে মহলে যাব। এই কথা শুনে অষ্টম রাজকুমারের মনটা একদমই ভেঙে যায় আর সে অসহায়ের মতো দাঁড়িয়ে থেকে দেখছিল। মহলে পৌঁছে বস হেসুকে জেরা করে আর বলে তোমার জন্য চতুর্থ রাজকুমারের মনে বিশ্বাস জেগেছে। আমি প্রথমেই বলেছিলাম যে কারোর উপরে মেহেরবানি দেখাবে না, না হলে জীবন চলে যাবে। হেসু জিজ্ঞাসা করে এখন সে কি করবে। বস বলে তুমি কিছুদিনের জন্য চতুর্থ রাজকুমারের থেকে দূরে থাকো। রাতে হেসু অষ্টম রাজকুমারের সাথে দেখা করে আর তাকে বলে সূর্য ওঠা দেখতে গিয়েছিলাম আর কিছু হয়নি। তখন অষ্টম রাজকুমার বলে আমি এর অপেক্ষা করতে পারবো না,
আমি মহলে ঘুরছি ফিরছি আর তোমাকে 4 নম্বর ভাইয়ের সাথে যেতে দেখলে আমার খুবই কষ্ট হয়। আমি মহারাজের সাথে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলবো। এই কথা শুনে হেসু অনেক চিন্তায় পড়ে যায় আর ভাবে যদি আমাদের বিয়ে হয় তাহলে চতুর্থ রাজকুমার অষ্টম রাজকুমারকে মেরে ফেলবে। তখনই সেখানে বস আসে আর দুজনকে ধরে ফেলে আর চিৎকার করে বলে, এসব কি হচ্ছে? কেউ যদি এখানে জানতে পারে তাহলে তোমাদের দুজনেরই জীবন চলে যাবে। সে হেসুকে সেখান থেকে সরিয়ে দেয় আর সে হেসুকে তার সাথে মহলে যেতে বলে। বসের শরীর অসুস্থ হওয়ার জন্য মহারাজ তাকে মহল ছেড়ে দেওয়ার অনুমতি দিয়েছে। বস হেসুকে বলে, চলো এখান থেকে পালিয়ে যাই, এটাই একটা মাত্র রাস্তা। কিন্তু হেসু অষ্টম রাজকুমারের সাথে সংসারের স্বপ্ন দেখছিল। বস হেসুকে একটা সত্যি কথা বলে যে মহারাজও আমাকে প্রমিস করেছিল যে সে বিয়ে করবে, কিন্তু পাওয়ারের জন্য সে আমাকে ছেড়ে দিয়েছে। ক্ষমতার আগে ভালোবাসার কোনো দাম নেই। কিন্তু হেসুর তার ভালোবাসার উপরে ভরসা ছিল। পরের দিন চতুর্থ রাজকুমার হেসুর কাছে মেকআপ করতে আসে। তখন হেসু তাকে পরিষ্কারভাবে বলে দেয় যে আমি আপনাকে ভালোবাসি না, আমরা শুধুমাত্র বন্ধু হতে পারি। কিন্তু রাজকুমার বলে, আমি বন্ধুত্বের মানেও বুঝি না, ভালোবাসার মানেও বুঝি না, আমার জন্য দুটোই এক। এতটুকু বলেই সে হেসুকে জড়িয়ে ধরে আর সাথে সাথে হেসু তার মুখটা লুকিয়ে ফেলে। তাই রাজকুমারও তাকে জোর করে না। সেই দিন সন্ধ্যাবেলায় চতুর্থ রাজকুমারকে তার মা একটা ভয়ঙ্কর কাজ দেয়। জোহরের দিন যুবরাজের চায়ের মধ্যে বিষ মিশিয়ে দেওয়ার কাজ দেয়। রাজকুমার নিষেধ করলে মা তাকে ব্ল্যাকমেল করে যে যদি রাজি না হও তাহলে আমি সবাইকেই বলে দেব যে এসব কিছু তোমার উদ্দেশ্য ছিল, আর আমি চাইলে কোনো দাসীও এটা করে দেবে, যুবরাজকে তো মরতেই হবে। চতুর্থ রাজকুমারের কাছে আর কোনো রাস্তা ছিল না, কিন্তু সে তার ভাইকে মারতে চায় না। জোহরের দিন সব রাজকুমার খেলছিল, যে হেরে যাবে তাকে মদ্যপান করতে হবে। মহারাজ দেখে যে যুবরাজ মদ্যপান করতে চায় না, তখন সে দাসীকে চা আনতে বলে। এটা দেখে চতুর্থ রাজকুমারের জান আটকে যায়। সে ভাবে যে ভাইকে বাঁচাবে নাকি চুপ থাকবে। চতুর্থ রাজকুমারের মনের ভেতরে উতাল পাতাল শুরু হয়ে গিয়েছিল। প্রথমে সে ভেবেছিল যে মহারাজকে সত্যি বলে দেবে যে যুবরাজের জীবন বিপদে। তখনই সে দেখে চা নিয়ে আসা দাসী আর অন্য কেউই নয়, বরং হেসু ছিল। এটা দেখে রাজকুমার বুঝতে পেরে যায় যদি সে এখানে বিষ মেশানোর কথা বলে তাহলে তার মা সব দোষ হেসুর উপরে দিয়ে দেবে আর হেসুকে মৃত্যুর শাস্তি দেওয়া হবে। হেসুকে বাঁচানোর জন্য চতুর্থ রাজকুমার নিজের জীবন বিপদে ফেলে একটা প্ল্যান বানায়। সে মহারাজকে বলে, আমি যুবরাজের হাত থেকে 3 কাপ চা পান করতে চাই। সে জানতো যে চায়ের মধ্যে বিষ আছে, তাও সে এক এক করে 3টা কাপ শেষ করে দেয়। এটা দেখে মহারানী আর রাজকুমারী অবাক হয়ে যায় আর ভাবে তাদের প্ল্যান নষ্ট হয়ে গেল। হেসু কিছু জানতো না, তাই হেসু যেই 3 নম্বর কাপে চা ঢালে আর কেটলি খালি হয়ে যায়, তাই সে আরও চা আনার জন্য চলে যায়। এদিকে রাজকুমারের শরীরে বিষ ছড়িয়ে যেতে শুরু করেছিল। তার চোখের সামনে সব ধোঁয়াশা হয়ে যাচ্ছিল আর তার মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। সে কাউকে কিছু না বলে চুপচাপ এরপর সেখান থেকে চলে যায়। রাজকুমারী বুঝে গিয়েছিল রাজকুমার তার জীবন বাজি রেখে হেসুকে বাঁচিয়েছে, তাই সেও একটা চাল চালে আর নিজেকে অসুস্থ বলে মাটিতে পড়ে যায় আর চিৎকার করে বলে চায়ের মধ্যে বিষ আছে। মহারানীও সুযোগ পেয়ে বলে রাজকুমারীকে বিষ দেওয়া হয়েছে। ওদিকে চতুর্থ রাজকুমার তাড়াতাড়ি হেসুর কাছে আসে, কিন্তু সে আর চলতে পারছিল না। তখনই সে রক্ত বমি করে আর মাটিতে পড়ে যায়। আর যখন হেসু পেছনে ঘুরে এই অবস্থায় তাকে দেখতে পায় তখন সে ভয় পেয়ে যায় আর সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। রাজকুমার মারা যাওয়ার সময়ও হেসুকে বলে এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাও, এতক্ষণ মহলে হইচই পড়ে গিয়েছিল। রাজকুমাররা যখন জানতে পারে যে রাজকুমার আর রাজকুমারীকে বিষ দেওয়া হয়েছে আর যেহেতু চা হেসু নিয়ে এসেছিল, তাই সিপাহীরা হেসুকেই বন্দি করে। এরপর তার রুম সার্চ করা হয়। তখন তার রুম থেকে ওই দামি হার আর বিষের কৌটা পাওয়া যায়, যেগুলো তাকে ফাঁসানোর জন্য রাখা হয়েছিল। অষ্টম রাজকুমার জেলে হেসুর সাথে দেখা করতে যায়। হেসুর শরীরে আঘাত দেখে রাজকুমারের কলিজা ছিঁড়ে যায়। সে হেসুকে প্রমিস করে যে সে যে কোনো উপায়ে তাকে বাঁচাবে। ওইদিকে চতুর্থ রাজকুমারের জ্ঞান ফিরে আসে আর সে প্রথমেই হেসুকেই খুঁজতে থাকে। রাস্তায় তার সাথে অষ্টম রাজকুমারের দেখা হয়। অষ্টম রাজকুমার চতুর্থ রাজকুমারকে অনেক কথা শোনায় আর বলে তোমার জন্যই হেসুর এই অবস্থা। অষ্টম রাজকুমার সত্যি বলে দেয় যে তার মা যুবরাজকে মারার প্ল্যান বানিয়েছে আর সে হেসুকে বাঁচানোর জন্যই বিষ পান করেছে। সে অষ্টম রাজকুমারকে প্রমাণ খোঁজার জন্য বলে। এরপর অষ্টম রাজকুমার একজন দাসীর পিছু করে আর আসল অপরাধীকে ধরার চেষ্টা করে। আর যেই রাজকুমার ওই আসল অপরাধীর মুখ দেখে তখন তার পায়ের নিচের মাটি সরে যায়, কারণ সে আর অন্য কেউই নয় বরং তার বোন রাজকুমারী ছিল। রাজকুমারী পরিষ্কারভাবে বলে যে আমি এইসব কিছু তোমার ভালোর জন্যই করেছি, যাতে তুমি রাজা হতে পারো। যদি তুমি আমাকে ধরিয়ে দাও তাহলে আমাদের পুরো বংশ শেষ হয়ে যাবে। অষ্টম রাজকুমার পুরোপুরিভাবে ফেঁসে গিয়েছিল। একদিকে তার ভালোবাসা ছিল আর অন্যদিকে ছিল তার পরিবার।
সে সাহায্যের জন্য বস থ্যাঙ্কনের কাছে যায়। বস তাকে বলে, আপনি কি আপনার পরিবার ছেড়ে হেসুকে বাঁচাবেন? আপনি আমার কাছ থেকে কোনো আশা রাখবেন না। তখনই হঠাৎ করে একজনের হাতে মহারাজের আদেশ নিয়ে আসে যে আসলে অপরাধীকে পাওয়া গেছে আর হেসু নির্দোষ, তাকে ছেড়ে দেওয়া হবে। হেসু দেখে সিপাহী বস থ্যাঙ্কনকেই ধরে নিয়ে যাচ্ছে। সে হেসুকে বলে, আমি যুবরাজকে বিষ দিয়েছি। হেসু তার জন্য বিপদে পড়েছিল, কিন্তু হেসু বোকা ছিল না। সে জানতো যে বস তাকে বাঁচানোর জন্যই মিথ্যা কথা বলছে। তাই সে বসকে টেনে ওই শাহী গোসল করার জায়গায় নিয়ে যায়, যেখান থেকে বাইরে বের হওয়ার গুপ্ত রাস্তা ছিল, কিন্তু সেখানে বড় বড় পাথর ছিল। হেসু পাগলের মতো ওই বড় বড় পাথর হাত দিয়ে সরাতে থাকে যাতে বসকে নিয়ে মহল থেকে পালাতে পারে। তখন বস হেসুকে জড়িয়ে ধরে বলে, অনেক দেরি হয়ে গিয়েছে। আমি তোমাকে বাঁচানোর জন্য নয়, বরং ওই জিনিস বাঁচানোর জন্য জীবন দিচ্ছি যাকে আমি ভালোবাসি। এখন থেকে কাউকেই খুব সহজে বিশ্বাস করবে না। এরপর হেসুকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু সে সোজা মহারাজের মহলের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে থাকে। বসে যান ভিক্ষা চায়। সে 2 দিন 2 রাত সেখানেই বসে থাকে। অনেক বৃষ্টি হলেও সে সেখান থেকে সরে যায় না। অষ্টম রাজকুমার যখন এটা জানতে পারে, তখন সে হেসুর কাছে যেতে থাকে, কিন্তু তার মা তার রাস্তা আটকায় আর বলে, যদি তোমার যেতে হয় তাহলে আমার লাশের ওপর দিয়ে যাও। মহারাজ এই মুহূর্তে অনেক কষ্টে আছে। যদি তুমি তার বিরুদ্ধে যাও তাহলে সে আমাকেও মেরে ফেলতে পারে আর তোমাকেও মেরে ফেলতে পারে। রাজকুমার ভয় পেয়ে যায় আর হেসুর কাছে যেতে গিয়েও সরে যায়। হেসু তাকে আসতে দেখে আর আবারও চলে যেতে দেখে, আর এটা দেখে তার মন একদমই ভেঙে যায়। তখন এই চতুর্থ রাজকুমার তার চাদর নিয়ে আসে আর হেসুর উপরে চাদর ধরে দাঁড়িয়ে থাকে যাতে সে বৃষ্টি থেকে বাঁচতে পারে, আর তার মনে কারোরই ভয় ছিল না। ওইদিকে বসকে ফাঁসি দেওয়া হবে, তাই মহারাজ পুরনো প্রেমিকাকে মরে যেতে দেখে ভেতর থেকে একদমই ভেঙে পড়ে। হেসু যেই মৃত্যুর ঘণ্টা শোনে তখনই সে বেহুশ হয়ে যায়।